উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পেজ ক্লাস 9-এর সকল শিক্ষার্থীদের সাদর সম্ভাষণ। আমরা কোন অধ্যায় সপ্তম অধ্যায় তরঙ্গ এবং শব্দ এই অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। এতদিন পূর্বের ক্লাসে আমরা কোনটা তরঙ্গ নিয়ে শুধু আলোচনা করছি এবং আগের ক্লাসে তরঙ্গ সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করছিলাম এবং আরও কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, এটা তোমরা বাড়িতে হয়তো করে নিয়েছো। এখন আমরা আজকে পড়বো হলো কি পরের অংশ শব্দ। আমরা পড়বো হলো কি শব্দ, সাউন্ড। তাহলে শব্দ কাকে বলে? তাহলে শব্দ শক্তির একটি বিশেষ তরঙ্গ রূপ। যা আমাদের কানে শোনার অনুভূতি জাগায়। তাহলে শব্দ জিনিসটা কি? শব্দ শক্তির একটা বিশেষ তরঙ্গ রূপ যা আমাদের কানে শোনার অনুভূতি জাগায়। অর্থাৎ আমরা কান দিয়ে যা শুনি এই সবগুলি হলো কি শব্দ। তো আমাদের কানে একটা পেট আছে, ওই পেটে গিয়ে যখন শব্দ শক্তিটা আঘাত করে তখন আঘাতের ফলে আমাদের কানের পর্দাটা কাঁপে। কানের পর্দাটা কাঁপার ফলে কি হয়? এটা শব্দের উৎপত্তি হয়, যেটা মস্তিষ্ক আমাদের শোনার জন্য সৃষ্টিকর্তা এইভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে এইভাবে সৃষ্টি করছে, ওইটা আমরা শব্দ শুনি এবং ব্রেনের সাহায্যে এটারে আমরা শোনার জন্য তৈরি করি। তাহলে শব্দ শক্তির একটি বিশেষ তরঙ্গরূপ যা আমাদের কানে শোনার অনুভূতি জাগায়। এখন শব্দের উৎপত্তি, শব্দ কিভাবে উৎপত্তি হয়? তাহলে শব্দের উৎপত্তি অর্থাৎ প্রোডাকশন অফ সাউন্ড, সাউন্ডটা কিভাবে উৎপন্ন হয়। এখন তাহলে শব্দের উৎপত্তিটা কিভাবে হয়? তাহলে যদি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি, যদি একটা স্টিল নির্মিত কোনো বাসনপত্র হাত থেকে যখন পড়ে যায় তখন হাত থেকে পড়ে গেলে শব্দ সৃষ্টি হয় এবং এটা হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে যায়। তখন হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যায় ওই জিনিসের মধ্যে কম্পন, এবং হাত দিয়ে ধরার সাথে সাথে এই কম্পনটা কি হয়? কম্পনটা বন্ধ হয়ে যায়, ফলে শব্দটাও বন্ধ হয়ে যায়। অর্থাৎ একটা স্টিলের বাটি বা শক্ত কোনো কিছু তৈরির বাটি, এরকম বাসন কুসন যদি হাত থেকে পড়ে যায় তখন কি হয়? ওইটা কাঁপে, কাঁপার ফলে শব্দ উৎপত্তি হয় এবং আমরা যখন হাত দিয়ে স্পর্শ করি ওই শব্দটা তখন কম্পন বন্ধ হয়ে যায়, তখন শব্দটা আমরা শুনি না। এবং আমাদের স্কুলে আমরা নির্দিষ্ট সময় পর পর আমাদের স্কুলে যে বেল আছে, এই বেলটা দিয়ে যদি ঘি দিয়ে হাতুড়ি দ্বারা আঘাত করা হয়, আঘাত করলে দেখা যায় হলে আঘাত করলে ওটা কাঁপে। এটাতে কাঁপার ফলে ওইখান থেকে যদি আঘাত করার সাথে সাথে যদি এটা হাত দিয়ে স্পর্শ করা হয় তখন শব্দটা আমরা উৎপত্তি হলেও বেশি শব্দ শুনতে পারবো না। এবং দেখবো যে ওই রেলের বিটটা যেখানে ঝুলানো আছে, আঘাতের ফলে দেখবে দেয়ালের মধ্যে বিভিন্ন ক্ষত সৃষ্টি হয়েছে। কেমন কি জন্য? কারণ ওইখান থেকে যে উৎপন্ন হয় এটা শক্তি গিয়ে এটা আশেপাশে দেয়ালের মধ্যে আঘাত করে, দেখবে আঘাত করার ফলে ওখানে চুন, আস্তর, পলেস্টারটা কি হয়ে গেছে? খসে গেছে। অর্থাৎ ওইখানে যখন আমি আঘাত করি তখন শব্দ উৎপন্ন হয়, এই শব্দটা হলো আমরা তখন হলে শুনতে পাই। অর্থাৎ ওইখানে আঘাত করার অর্থ হলো কি ওইটারে কম্পন সৃষ্টি করে, এটার মধ্যে কম্পন সৃষ্টি করা। অথবা আমরা যখন কথা বললে আমাদের গলার নিচে হাত দিয়ে আমরা স্পর্শ করলে অনুভব করবো কি আমাদের ভিতরে গলার স্বর, যতক্ষণ কথা বলি ততক্ষণ গলার স্বরটা কি হয়ে থাকে? কাঁপতে থাকে, ততক্ষণ গলার স্বরটা কম্পন করতে থাকে। আবার কথা বলা যখন বন্ধ করি তখন দেখা যাবে ওটা কম্পন হয় না। তাহলে শব্দের উৎপত্তি কিভাবে হয়? কম্পনের ফলেই শব্দ উৎপত্তি হয়। এবং আমাদের ব্যবহারিক রুমে, প্র্যাকটিক্যাল রুমে
ল্যাবরেটরিতে তাহলে এক ধরনের যন্ত্র আছে, ওটার বলা হয় সুর শলাকা। ওটার বলা হয় সুর শলাকা। এরকম ইংরেজি ওয়ায়কের মতো একটা যন্ত্র আছে, ওই যন্ত্রের ওই যন্ত্রে বিভিন্ন নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয়, ওই কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয়। এখন কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এটা কি আছে, বিভিন্ন প্রমাণ। তাহলে এরকম সুর শলাকা দিয়ে একটা প্রমাণ আছে, তাহলে লাগবে কি একটা সুর শলাকা লাগবে, আর একটা লাগবে হলো কি সোলার বল বা হালকা যে কোনো কিছুর একটা বলাকৃতির জিনিস, আর একটা সুতা, এটা সুতা দিয়ে ঝুলাই দিব, আর একটা লাগবে কি হাতুড়ি। এটা হাতুড়ি বা প্যাড যে কোনো একটা দিলেই হবে, হাতুড়ি অথবা প্যাড দিলেই হবে। কেমন, যে যাকে যেখানে এইটা হয়তো হাতুড়ি দিয়ে আঘাত করবো অথবা এটা দিয়ে প্যাডকে আঘাত করবো। তাহলে এই যে সুরলিকাটা যখন এটা একটা সুতার সাহায্যে এটা কি ঝুলাই দিব, এটা কোনো স্টেম এবং ক্ল্যাম থেকে যদি কি হয়, একটা স্টেম এবং ক্ল্যাম থেকে যখন এইটা কি ঝুলাই দিব, এই বলটা সোলার বলটা এখন ঝুলাই দিব, সোলার বলটা যখন ঝুলাই দিব তখন হাতুড়ি অথবা পেটে আঘাত করে তখন এটাতে কি এসে কম্পন সৃষ্টি হবে। তখন এটার একটা যে কোনো একটা বাহু যখন কাকে স্পর্শ করবো, এখন যে কোনো একটা বাহু যখন এটারে কি করবো স্পর্শ করাবো, তখন দেখা যাবে কি যতক্ষণ পর্যন্ত এখানে কাঁপে, যতক্ষণ পর্যন্ত এইটার শরীর কাটার থেকে যতক্ষণ পর্যন্ত শব্দ উৎপন্ন হয় ততক্ষণ এটা একবার কাছে আসে, একবার কি যাবে দূরে যাবে, অর্থাৎ এটা হয় কম্পন হয়। সেই জন্য কম্পনের ফলে যে এটা কম্পনটা হয়তো আমরা চোখে দেখি না, কিন্তু শব্দটা আমরা শুনি। সেই জন্য এটা কি হয়, একবার কাছে আসবে একবার দূরে যাবে, একবার কাছে আসবে একবার দূরে যাবে, অর্থাৎ এটা যখন ওই হবে একবার দূরে যাবে ধাক্কার জন্য, আবার কাছে আসবে আবার ধাক্কা যাবে, এরকম যতক্ষণ পর্যন্ত এখান থেকে শব্দ উৎপন্ন হবে ততক্ষণ পর্যন্ত এটা আস্তে আস্তে এরকম কি করতে থাকবে, দুলতে থাকবে। যখন এটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন শব্দ যখন বন্ধ হয়ে যাবে তখন এটার কম্পন বন্ধ হয়ে যাবে। এটার সাহায্যে তাহলে পরীক্ষাগারেও আমরা কি করতে পারি, নিশ্চিত হতে পারি কি কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তাহলে আমরা ব্যবহারিক ক্ষেত্রেও জানি, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হাত থেকে পড়ে গেলে ওটা দিয়ে বুঝতে পারি যে কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়, অথবা স্কুলের যে ঘন্টা বাজে ওটার থেকে আমরা বুঝতে পারি কি কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়, অথবা আমাদের গলার হাত দিয়ে অনুভব করতে পারি কম্পনের ফলে যে কি সৃষ্টি হয়, শব্দের সৃষ্টি হয়। এখন আমরা কিভাবে শব্দটা সৃষ্টি করি, অর্থাৎ মানুষ কিভাবে শব্দটা সৃষ্টি করে। তাহলে আমাদের মধ্যে কি আছে, তিনটা অঙ্গ প্রত্যঙ্গ, এটা সরাসরি কার সাথে জড়িত, তিনটেই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সরাসরি এই শব্দ সৃষ্টির জন্য জড়িত। একটা হলো কি উইন্ড পাইপ অথবা বায়ুনালী, অর্থাৎ ফুসফুসে যাওয়ার বায়ু প্রবেশ করা, অর্থাৎ জলে যখন নিঃশ্বাসের ফুসফুসে যখন বায়ু প্রবেশ করে এবং বায়ু এখান থেকে ফুসফুস থেকে বাইরে হয়, ওটার জন্য একটা কি বায়ুনলী আছে। যখন হলো কোনো প্রাণী যখন তোমরা কাটে তখন ওই বায়ুনলীটা সরাসরি দেখা যায়, বায়ুনলী আছে। আরেকটা কি আছে, ষড়যন্ত্র। এই বায়ুনলীর উপরে একটা ষড়যন্ত্র আছে, বায়ুনলীর উপরে বায়ুনলীটা অনেকটা এরকম খাস এরকম দেখবে কেমন। তাহলে এর উপরে কি আছে, একটা বায়ুনলী আছে। কেমন বায়ুনলী আছে, বায়ুনলীর উপরে আছে দুইটা পর্দা সংযুক্ত ভোকাল কর্ড। তাহলে এটা হলো দুটো পর্দা সংযুক্ত কি আছে, ভোকাল কর্ড আছে। তাহলে এই তিনটা যন্ত্রের সাহায্যে কেমন শব্দ উৎপন্ন হয়। আর আমাদের হলো মুখ বা মুখগহ্বর, দাঁত, জিহ্বা, এটার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কি করতে পারি, বিভিন্ন ধরনের শব্দ উৎপন্ন করতে পারি। তাহলে এখন এই যে বায়ুর ষড়যন্ত্র এবং এটা দিয়ে যখন নিঃশ্বাস প্রশ্বাসের সময় কি হয়, শব্দ নির্গত হয়, এই ষড়যন্ত্র এটার সাহায্যে ভোকাল কর্ড আছে, এই ভোকাল কর্ডের বিভিন্ন ধরনের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। এই শব্দ আমরা মুখ, গহ্বর, দাঁত, জিহ্বা এগুলোর সাহায্যে বিভিন্ন ধরনের শব্দ উৎপন্ন করতে পারি। এখন দেখা গেল কি মানুষ যখন হলো কি হয় কম বয়সে থাকে তখন গলার স্বর থাকে হলো কি তীক্ষ্ণ, অথবা মেয়েদের ছোট ছেলে মেয়েদের চাইলে গলার স্বর থাকে তীক্ষ্ণ। আর পুরুষ মানুষ যখন কি হয় বয়স বেড়ে যায়, যখন
প্রাপ্তবয়স হয় তখন দেখা যায় গলার স্বরটা মোটা হয়ে যায়। কি জন্য? কারণ এই যে ভোকাল কর্ড, এই ভোকাল কর্ডের জন্য এরকম হয়। যখন পুরুষ মানুষের যখন বয়স বৃদ্ধির সাথে সাথে এই ভোকাল কর্ডটা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার পরে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন, যে কম্পাঙ্কের উৎপন্ন হয়, এটা কম কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয়। তাহলে ভোকাল কর্ডটা শব্দ হলো কি, তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যায়। আর ছোট দৈর্ঘ্য কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য থাকে ছোট, সেই জন্য কম্পাঙ্ক থাকে বেশি, সেই জন্য কম্পাঙ্ক থাকে বেশি, সেই জন্য কম্পাঙ্ক থাকে বেশি। ওই কারণে ওটা কি হয়, গলার স্বরটা তীক্ষ্ণ থাকে। আর পুরুষ মানুষের গলার স্বরটা কি হয়ে যায়, শক্ত হওয়ার ফলে এটা কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে, কম্পাঙ্কটা কমে যায়। আর শিশুদের এবং মেয়েদের ক্ষেত্রে এটা বাড়ে না, সেই জন্য গলার স্বর সবসময় কি থাকে, তীক্ষ্ণ থাকে। কেমন? এখন আমাদের বইয়ে 7.01 একটা হলো এই সংক্রান্ত পরীক্ষা দেওয়া আছে। এই পরীক্ষাটা কাগজ কেটে তোমরা বাসায় পরীক্ষা করতে পারো। যেমন তাহলে আমরা কি শিখলাম, শব্দ জিনিসটা কি, শব্দের উৎপত্তি কিভাবে হয়, আর আমরা শব্দের উৎপত্তি কিভাবে পরীক্ষা করা যায়, কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় পরীক্ষা করা যায় কিভাবে, আর হলো আমরা কিভাবে শব্দটা উৎপন্ন করি। আর পুরুষ মানুষের গলার স্বর মোটা, আর হলো শিশু এবং মেয়েদের গলার স্বর চিকন বা তীক্ষ্ণ থাকে কেন। তাহলে এখন আমরা দেখব কি, শব্দ সঞ্চালন। তাহলে শব্দ সঞ্চালন মানে শব্দ যে প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে যায়, তো যে প্রক্রিয়ায় শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে বলা হয় শব্দ সঞ্চালন। আমি আবার বলি, শব্দ যে প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে বলা হবে শব্দ সঞ্চালন। কেমন? তাহলে শব্দ যে প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে বলা হবে শব্দ সঞ্চালন। এখন শব্দ সঞ্চালন কি শূন্যস্থানে হইতে পারে নাকি কোনো মাধ্যমের প্রয়োজন হয়, এই সংক্রান্ত একটা অটো ভন গেরিক নামক একজন বিজ্ঞানী, কেমন, অটো ভন গেরিক, অটো ভন গেরিক নামক একজন বিজ্ঞানী দেখিয়েছিলেন যে অর্থাৎ জড় মাধ্যম ছাড়া শব্দ এক স্থান থেকে অন্য স্থানে শব্দ সঞ্চালিত হইতে পারে না। এই সংক্রান্ত পরীক্ষার চিত্র আমাদের বইয়ের কত পৃষ্ঠায়, বইয়ের 200 পৃষ্ঠা, পৃষ্ঠার 200 পৃষ্ঠার মধ্যে এই পরীক্ষার বর্ণনা দেওয়া আছে। কেমন? তাহলে ওই পরীক্ষার বর্ণনার মধ্যে কি আছে, একটা হলো কি একটা বেল অর্থাৎ বৈদ্যুতিক ঘন্টা তৈরি করার জন্য এখানে কি আছে, একটা হলো তামার তৈরি বা যে কোনো হইলো তামার তৈরি স্টিলের তৈরি একটা কি আছে, তাকে আঘাত করবে। আর এখানে একটা তাকে এই, তাহলে এটা তাকে হলো কি, হলো ইস্পাত, এটা তাকে কিসের তৈরি, ইস্পাতের তৈরি। তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহ তৈরি করে এটা কিসে পরিণত করে, চুম্বকে পরিণত করে। চুম্বকে যখন পরিণত করে তখন এটাও তাকে কি, ইস্পাতের তৈরি, তখন এটা কি করে আঘাত করে। আর এখানে কি থাকে, একটা স্প্রিং থাকে, এখানে তাকে কি একটা স্প্রিং, স্প্রিংয়ের ফলে এটা একবার এদিকে আসে, একবার কম্পন হইতে পারে, এইটা হইতে পারে। আর এই ব্যবস্থাটা এমন ভাবে তৈরি যেমন এখানে শব্দ উৎপন্ন হওয়ার সাথে সাথে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা স্পার্ক উৎপন্ন হয়। তাহলে জিনিসটা এমন ভাবে তৈরি করা যেমন ভিতরে যেমন শব্দ উৎপন্ন হবে, আবার স্পার্ক উৎপন্ন হবে, অর্থাৎ একটা কি দেখা যাবে, বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হবে। কেমন? এখানে যন্ত্রের মাধ্যমে এই জিনিসটা কি করা হয়, যন্ত্রের মাধ্যমে এই জিনিসটা কি করা হয়, তৈরি করা হয়। এইটা যন্ত্রের মাধ্যমে তৈরি করা হয়। এরপরে এই জিনিসটার একটা কাঁচের জারে, তাহলে একটা কাঁচের জারে এটা কি করা হয়, প্রবেশ করা হয়। কাঁচের জারের নিচের দিকে, এই নিচের দিকে একটা কি যন্ত্র বসানো থাকে, যাকে বলা হবে বায়ু নিষ্কাশন যন্ত্র। কেমন? এর নিচের দিকে থাকে কি একটা বায়ু নিষ্কাশন কি থাকে, একটা কি থাকে, বায়ু নিষ্কাশন যন্ত্র থাকে। অর্থাৎ ভিতর থেকে বায়ু যেন, এখান থেকে ভিতর থেকে বায়ু যেন বের করে যায়। তাহলে এখানে একটা পিস্টন থাকে, এটা সাহায্যে, এই যন্ত্রের সাহায্যে এখান থেকে বায়ুগুলো কি করা যায়, বায়ুগুলো বের করে নেওয়া যায়। আর উপরে এখানে দুইটা তার, ব্যাটারি চালিত হইতে পারে অথবা বৈদ্যুতিক হইতে পারে। আর এটারে শক্ত করে যেমন
বায়ু আদান প্রদান হইতে না হয় এটাকে আটকে দেওয়া হয়। আর এখানে স্থির বিদ্যুৎ দেওয়া যায় অথবা চল বিদ্যুৎ দেওয়া যায়। কেমন? আর এখানে একটা সুইচ থাকে। কেমন? এখন তাহলে সুই দেওয়ার সাথে সাথে সুই যখন দিব তখন সাথে সাথে বৈদ্যুতিক ঘন্টার আঘাত যে করবে এটা প্রথমে কি হবে, চুম্বকে পরিণত হবে, তারের চুম্বক বলে এটারে, পরে টাইনে গেলে বুঝবে। এটার যখন আঘাত করবে তখন শব্দটা শুনতে পারবো, সাথে সাথে এখানে কি হবে, স্পার্ক, চোখে আমরা কি স্পার্ক দেখবো, সাথে সাথে শব্দটাও শুনবো। এখন কানেকশন দেওয়ার পরে, কানেকশন দিলাম, তাহলে এখানে শব্দ উৎপন্ন, স্পার্ক উৎপন্ন। এখন ধীরে ধীরে যদি এখান থেকে বায়ুগুলো আস্তে আস্তে কি করা হয়, বায়ুগুলো বের করে নেওয়া হয়, দেখা যাবে শব্দের তীব্রতা ধীরে 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 শব্দের তীব্রতা কমবে, কিন্তু স্পার্কটা আগের মতো থাকবে, স্পার্কটা দেখা যাবে। কিন্তু একসময় দেখা যাবে সব বায়ু যখন কি হয়, নির্গত হয়ে যায়, তখন দেখা যাবে ভিতরে শুধু স্পার্ক দেখা যাইতেছে। তাহলে কি শোনা যাইতেছে না, শব্দটা শোনা যাইতেছে না। স্পার্কটা চোখে আমরা দেখতেছি এবং এটা যে আঘাত করে এটা দেখতেছি, কিন্তু শব্দটা আমরা শুনতে পাইতেছি না। কি জন্য? কারণ ভিতর তখন কি হয়ে গেছে, বায়ু শূন্য। এবং আবার ধীরে ধীরে যখন এখানে বায়ু প্রবাহ অল্প অল্প প্রবেশ করাবো, তখন দেখা যাবে আবার শব্দ আস্তে আস্তে শোনা যাইতেছে, শব্দ আস্তে আস্তে শোনা যাইতেছে। শব্দ আস্তে আস্তে শোনার ফলে তো দেখা যাবে আবার একদম যখন পূর্ণ হয়ে যাবে, বায়ু পূর্ণ হয়ে যাবে, তখন আবার শব্দটা সম্পূর্ণ আগের মতো শোনা যাবে। তাইলে অটোবন গেরিক প্রমাণ করছে কি, মাধ্যম ছাড়া, অর্থাৎ জড় মাধ্যম ছাড়া শব্দ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হইতে পারে না। শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন? শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যম প্রয়োজন। তাহলে জড় মাধ্যম বলতে আমরা যেহেতু বায়ু মাধ্যমে আছি, আমরা মনে করি শুধু বায়ু মাধ্যম দিয়ে শব্দ চলাচল করে, কিন্তু বায়ু মাধ্যম ছাড়াও কঠিন মাধ্যম আর কি মাধ্যম, তরল মাধ্যমে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হইতে পারে। কেমন? এখন যদি আমরা তো টাউনের মানুষ, গ্রামের যারা আছে তারা যদি কি হয়, বৃষ্টির সময় যদি কি হয়, পানিতে ডুব দেওয়া হয়, দেখবে অনেক বৃষ্টির শব্দ অনেক কি হয়ে যায়, জোরে শোনা যায়, শব্দ অনেক জোরে শোনা যায়। অথবা দুজনে একই সাথে ডুব দিয়ে যদি হাতের আঙ্গুলগুলো কি হয়, এভাবে ফুটানো হয়, হাতের আঙ্গুলের থেকে যখন শব্দ উৎপন্ন করা হয়, তখন দেখবে যে একজনের কানে যে ফুটায় তার বিপরীত জনের কানে অনেক জোরে কি হয়, ওই গিট ফুলার এটার শব্দ, হাতের কবজিতে উৎপন্ন শব্দ বা হাতের আঙ্গুলের বিভিন্ন স্পর্শে যে শব্দটা উৎপন্ন হয়, এটা অনেক জোরেই শোনা যায়। কেমন? অথবা আমাদের বইতে একটা কি দিছে, আমাদের বইতে একটা এরকম একটা পরীক্ষা দিছে, বলছে দুইটা প্লাস্টিকের কাপ যদি আলপিন দ্বারা সিদ্ধ করে, তাহলে যদি একটা সুতা দ্বারা টান করে কি করা হয়, সুতা দ্বারা যদি টান করে একজনের মুখে আরেকজনের কানে দেওয়া হয়, তাহলে তার মুখের থেকে শব্দ উৎপন্ন করবে, আর যে কানে তার মধ্যে দিয়ে যাবে। এটা সুতা দিয়ে করা যায়, অথবা এটা হলো যে কোনো তার দিয়ে করা যায়, যে কোনো হলো কি ধাতু নির্মিত যে কোনো তার দিয়েও এই পরীক্ষাটা করা যায়। কেমন? আমাদের দিনে আমরা যখন ছোট ছিলাম তখন এই পরীক্ষাটা আমরা এরকম করতাম। কেমন? তাহলে শব্দ শুধু যে জড় মাধ্যম বলতে কি দরকার, জড় মাধ্যম বলতে এখানে শব্দ শুধু বায়ু মাধ্যম দিয়ে না, শব্দ অন্য কঠিন মাধ্যম, তরল মাধ্যম এবং বায়ু মাধ্যম দিয়ে তো যায়। কেমন? তবে শূন্য স্থানে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে না, যেহেতু চাঁদে বা পৃথিবী ছাড়া অন্য গ্রহে কি নাই, বায়ু মাধ্যম নাই, সেই জন্য এখানে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না। ওখানে তারের চুম্বক তরঙ্গের মাধ্যমে কি করা হয়, তারের চুম্বক তরঙ্গের মাধ্যমে তাদের যোগাযোগটা কি করা হয়, যোগাযোগটা রক্ষা করা হয়। এখন যে কোনো শব্দ কি আমরা শুনতে পারি? কেমন? তাহলে যে কোনো শব্দ, যে কোনো উৎপন্ন শব্দ আমরা শুনতে পারি না। কেমন? যে কোনো উচ্চারিত শব্দই আমরা শুনতে পারি। তাহলে আমাদের শব্দ শোনার জন্য একটা নির্দিষ্ট কি দরকার, নির্দিষ্ট কম্পাঙ্কের দরকার হয়। অর্থাৎ আমরা যে শব্দগুলো শুনবো, এই শব্দগুলোর মধ্যে কি থাকবে, একটা নির্দিষ্ট কি থাকবে, কম্পাঙ্ক থাকবে। কেমন? একটা রেঞ্জের শব্দই আমরা পরীক্ষা করে দেখা গেছে, একটা রেঞ্জের শব্দই আমরা শুনতে পারি। এটা বলা হয় শ্রাব্যতার পাল্লা।
তাহলে অডিওবিলিটি রেঞ্জ, তাহলে শ্রাব্যতার পাল্লা পরীক্ষা করে দেখা গেছে কি কদ্দুর 20 হার্টজ। আমরা জানি কি কম্পাঙ্কের একক হলো 20 হার্টজ। হার্টজ মানে কি পার সেকেন্ড, এক সেকেন্ডে। তাহলে 20 হার্টজ থেকে কত পর্যন্ত 20,000 হার্টজ, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ বা 20 কিলো হার্টজ উৎপন্ন শব্দই আমরা শুনতে পাই। অর্থাৎ এই রেঞ্জের শব্দ 20 হার্টজ থেকে 20,000 হার্টজের উৎপন্ন শব্দ আমরা শুনতে পারি। তাহলে শব্দের কম্পাঙ্কের এই পাল্লাকে বলা হবে শ্রাব্যতার পাল্লা। যেহেতু মানুষ কত 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে, 20 হার্টজ কম্পাঙ্ক থেকে 20,000 হার্টজ কম্পাঙ্কের মধ্যে শব্দ মানুষ শুনতে পারে, সেই জন্য 20,000 হার্টজ কম্পাঙ্ক থেকে 20 হার্টজ কম্পাঙ্কের মধ্যবর্তী শব্দগুলোকে বলা হবে শ্রাব্যতার পাল্লা। তাহলে মানুষ যে শব্দের কম্পাঙ্কের শব্দগুলো শুনতে পারে সেই কম্পাঙ্কের শব্দগুলোকে বলা হবে শ্রাব্যতার পাল্লা। এখন 20 হার্টজের যদি কম হয় তখন 20 হার্টজের শব্দ যদি কি হয় 20 হার্টজের কম হয় তখন এটার বলা হবে শব্দ তরঙ্গ। আর যদি কি হয় তার থেকে বেশি হয়, অর্থাৎ 20,000 হার্টজের কি হয় বেশি হয়, তাকে বলা হবে শব্দ তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গ কদ্দুর 20 হার্টজ এর থেকে কম, এত থেকে কম শব্দ তরঙ্গের শব্দ আমরা শুনতে পারবো। তবে এটা কোন হিসাবে, স্বাভাবিক হিসাবে। তখন এটা হলো কি স্বাভাবিক। দেখা যাচ্ছে অনেক সময় নবজাতক তারা কি করে এর থেকে আরো কম 18 হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পারে। যখন নবজাতক বাচ্চাগুলো তখন এর থেকে কম কম্পাঙ্কের শব্দ শুনতে, পরীক্ষা করে দেখা যায় প্রায় 18 হার্টজের আশেপাশে শব্দ তারা শুনতে পারে। আবার আমরা যখন বয়স হয়ে যায় তখন দেখা যায় বয়স হয়ে গেলে দেখা যায় 20 হার্টজের কাছাকাছি শব্দ আমরা শুনতে পারি। অথবা আমরা যখন কি করি অনেক সময় গান শুনি, গান শুনি অথবা এমন কারখানায় চাকরি করি যেখানে অনেক বেশি কি হয়, অনেক বেশি শব্দ উৎপন্ন হয়। যেখানে অনেক বেশি শব্দ উৎপন্ন হয় এই শব্দ বারবার হইতে আমাদের কানের পর্দাটা কি হয় যখন শক্ত হয়ে যায় তখন দেখা যায় 20 হার্টজের কম্পাঙ্ক 20 হার্টজের কাছাকাছি কম্পাঙ্ক আমরা শব্দ শুনতে পারি। তখন এর থেকে অনেক বেশি কম্পাঙ্কের, তাহলে এর থেকে বেশি কম্পাঙ্কের শব্দ লাগে, তখন 20 হার্টজের কম্পাঙ্ক শব্দ আমরা শুনি না। তাহলে 20 হার্টজের কম কম্পাঙ্কের 20 হার্টজের কম কম্পাঙ্কের শব্দ তরঙ্গগুলোকে বলা হবে শব্দ তরঙ্গ। আর হলো শব্দ তরঙ্গ। দেখা যাচ্ছে কদ্দুর হলো 20,000 হার্টজের বেশি যে কম্পাঙ্ক, 20,000 হার্টজ বেশি কম্পাঙ্কের শব্দগুলোকে আমরা শুনি না, তখন এই শব্দগুলোকে বলা হবে শব্দ তরঙ্গ, অর্থাৎ আল্ট্রাসনিক ওয়েভস। তাহলে দেখা যাবে কি যদি কি হয় 20,000 হার্টজের বেশি কোনো কম্পাঙ্ক হয় সেই শব্দ আমরা শুনতে পারি না, তখন এটার বলা হবে শব্দ তরঙ্গ। তবে অনেক সময় আছে কি অনেক প্রাণী 20 হার্টজের কম শব্দ শুনতে পারে, যেমন পিঁপড়া। দেখা যায় কি পিঁপড়া অনেক সময় হলো কি যখন হলো ভূমিকম্পের পূর্বাভাস বা কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পিঁপড়া শুনতে পারে, সেখানে দেখা যায় কোনো স্থানে যখন প্রাকৃতিক দুর্যোগ তখন পিঁপড়া বা প্রাণীগুলো এখান থেকে অস্থির হয়ে ছুটাছুটি করে। আবার কিছু প্রাণী আছে যাদের কি তাদের এর থেকে অত
শব্দ, আমরা যে শব্দের সর্বোচ্চ লেভেল তার থেকে বেশি শব্দ তারা শুনতে পারে, তার থেকে বেশি শুনতে পারে। যেমন বাদুর 1,00,000 কিলোহার্টজের শব্দ বাদুর শুনতে পারে। আবার দেখা যায় কি কুকুর কদ্দুর প্রায় 45,000 হার্টসের, কুকুর প্রায় 35,000 কিলোহার্টসের শব্দ, 35,000 হার্টসের শব্দ বা 35 কিলোহার্টসের শব্দ কুকুর কি হইতে পারে, শুনতে পারে। যেমন সেই জন্য কুকুর বা কুকুরের পাশে সামান্য আস্তে আস্তে শব্দ করে হেঁটে গেলে এরা শোনা যায়। আবার এমন এক ধরনের মাকড়সা আছে যারা 45 কিলোহার্টসের শব্দ শুনতে পারে। তাহলে আমাদের কিন্তু আমাদের রেঞ্জ হলো সর্বোচ্চ কত, 20,000 হার্টস পর্যন্ত। তাহলে এই তরঙ্গের কম্পাঙ্কগুলোকে বলা হবে শব্দোত্তর শব্দ তরঙ্গ। এই তরঙ্গের কম্পাঙ্কগুলোকে বলা হবে শব্দোত্তর শব্দ তরঙ্গ। তাহলে আমরা কি শিখলাম? ষাটবেতার পাল্লা, আর শিখলাম হলো কি শব্দোত্তর শব্দ তরঙ্গ, শব্দোত্তর শব্দ তরঙ্গ। এখন আমরা দেখব কি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। তাহলে শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। তাহলে যান্ত্রিক তরঙ্গ আমরা এই অধ্যায়ের শুরুতে বলছিলাম হলো যান্ত্রিক তরঙ্গ কি, যে সমস্ত তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে বলা হবে যান্ত্রিক তরঙ্গ। 2, তাহলে শব্দ এক প্রকার হলো কি অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে শব্দ কি অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো কি শব্দ যেদিকে যায়, তাহলে শব্দ যেদিকে যায় শব্দের কম্পাঙ্ক সেদিকে হয়, সেই জন্য হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায়, যে শব্দ যেই তরঙ্গগুলো এক স্থান থেকে অন্য স্থানে যায় তাদেরকে বলা হবে অগ্রগামী তরঙ্গ। তাহলে শব্দ এক প্রকার অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপকের মাধ্যমের প্রয়োজন। স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন। তাহলে শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন। 4, শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। তাহলে শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল, অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দ যায় না। তারপর হলো কি বায়ু মাধ্যমের থেকে তরল মাধ্যমে শব্দের বেগ বেশি, তরল মাধ্যম থেকে কঠিন মাধ্যমে শব্দের বেগ আরো বেশি। সেই জন্য শব্দের বেগ মাধ্যমের কিসের উপর নির্ভর করে? মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও ঘনত্বের উপর নির্ভরশীল। মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভরশীল। তাহলে শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা যত বেশি হবে শব্দের বেগ তত বেশি, আর আর্দ্রতা তত কি হবে, আর্দ্রতা যত বেশি হবে শব্দের বেগ তত কি হবে, কমে যাবে। তাহলে শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভরশীল। তাহলে শব্দের তীব্রতা অন্যান্য তরঙ্গের ন্যায় শব্দের তীব্রতা অন্যান্য তরঙ্গের ন্যায় এর
শব্দের তীব্রতা অন্যান্য তরঙ্গের ন্যায় এর বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা তরঙ্গ, অর্থাৎ প্রথম দিকে যেই তরঙ্গগুলো পড়াইছিলাম ওই তরঙ্গেরও এই বৈশিষ্ট্যগুলো ছিল। যেমন তাহলে অর্থাৎ এই তরঙ্গের বৈশিষ্ট্যগুলো ছিল, তাহলে শব্দ তরঙ্গ অন্যান্য তরঙ্গের ন্যায় বিস্তারের বিস্তার হচ্ছে সাম্যাবস্থাকে যে কোনো একদিকে সর্বাধিক যে স্মরণ হয় এটার বলা হয় বিস্তার, বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে অন্যান্য তরঙ্গের ন্যায় শব্দের কিভাবে প্রতিফলন হয়, অর্থাৎ শব্দ কোনো মাধ্যম থেকে আবার ফিরে আসতে পারে, প্রতিসরণ মাধ্যম ভেদ করে চলে যেতে পারে। উপরিপাতন, তো উপরিপাতন হলো এটা ওই যে সরলসন্ধিত তরঙ্গের ক্ষেত্রে আমরা পড়াইছিলাম উপরিপাতন, অর্থাৎ একটা এটা উপরিপাতন হয়। এছাড়াও আমাদের বইতে অবশ্যই লেখে না অপবর্তন হইতে পারে, বা শব্দ কোনো মাধ্যম ক্রস করে অন্যদিকে চলে যেতে পারে, আবার ব্যতিচারও হইতে পারে। এগুলো আমাদের বইতে দেখেন লেখে না, তবে এইগুলোও হইতে পারে। তাহলে এগুলো হলো কি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। তাহলে আজকে সময় একটু কিছুক্ষণ বেশি লাগছে, তাহলে সেজন্য সবাই একটু ধৈর্য ধরে ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। তাহলে পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী আলোচনাগুলো করব। তাহলে সবাইকে ধন্যবাদ। কি দেখা যায় না, সমস্যা হয়েছে?